বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ভেক্টর অধ্যায়ের ত্রিভুজ, বহুভুজ এবং সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রটা অ্যাকচুয়ালি সামান্তরিক এবং বহুভুজ সূত্রে অ্যাপ্লিকেশন হয়। এই ত্রিভুজ সূত্রের মাধ্যমেই আমরা সামান্তরিক এবং বহুভুজ সূত্রের প্রতিপাদন করতে পারি। দেখো কিভাবে। তো তার আগে তাহলে আমরা ত্রিভুজ সূত্রটাকে খুব ভালোভাবে শিখতে হবে এবং ত্রিভুজ সূত্রের কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমাদের অ্যাডমিশনে খুবই আসে এবং এই সূত্রগুলোর উপরেই এই অধ্যায়ের অর্ধেক ম্যাথ ডিপেন্ড করে। তো আসো আমরা আগে তাহলে ত্রিভুজ সূত্রটাকে খুব ভালোভাবে শিখবো। তাহলে ত্রিভুজ সূত্র কাকে বলে বা ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজ সূত্র যখন আমরা সংজ্ঞা দিতে যাব বা ত্রিভুজ সূত্রটা লিখতে যাব তখন আমরা কি করবো, একটা ত্রিভুজ আঁকাই দিব। দেখো তাহলে এইটা একটা জ্যামিতিক ত্রিভুজ। এই ত্রিভুজে আমার এই রেখাগুলোর কোনো দিক দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যখনই আমি এই ত্রিভুজটাকে একটা ভেক্টরে কনভার্ট করতে যাব বা ভেক্টরে নিয়ে আসব, তখনই আমার কি করতে হবে, একটা সুনির্দিষ্ট মান এবং সুনির্দিষ্ট দিকের প্রয়োজন। কারণ আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি জানি, যে সকল রাশি প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিকের প্রয়োজন হয়। তো সুতরাং এইখানে আমার এই দিকগুলোকে কি করতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে। তো এখন আসো তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমাদের ত্রিভুজ সূত্রে বলে দেওয়া হয়েছে যে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে উক্ত ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু আমরা কাকে বলি? কোন ত্রিভুজের সন্নিহিত বাহু বলতে বোঝায় যে দুইটা বাহু পরস্পরের সাথে লেগে থাকবে। এই লেগে থাকা বাহুটাকে আমরা কি বলি, সন্নিহিত বাহু। এবং সেই দুইটা সন্নিহিত বাহু কিভাবে লেগে থাকবে, একই ক্রমে। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। দেখো তোমরা পরে বুঝবা, একই ক্রমে যদি না বলো তাহলে তোমার সূত্রটাই হবে না। এখন আসো দেখো, তাহলে একই ক্রমে তার মানে দেখো এইটা তীর চিহ্ন এইদিকে, তাহলে এই দিকে যাচ্ছে। তাহলে একই ক্রম বলতে কি বোঝায়, যে আমার ডান হাতের সাথে আরেকজনের বাম হাত, তার কি ডান হাতের সাথে আবার তৃতীয় জনের কি বাম হাত, এইভাবে যে সিকোয়েন্সটা তৈরি হয় এটাকেই বলা হয় কি, একই ক্রম। তাহলে এখন আসো একই ক্রমটাকে যদি আমরা বলতে চাই, তাহলে দেখো তো এইটা হলো ভেক্টরের কি, ধর আমি একটা এ ভেক্টর ধরলাম, এটা এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের পাদবিন্দু হলে এইটা, শীর্ষবিন্দু হলে এইটা। এখন তাহলে এই যে তার সাথে লেগে থাকা সন্নিহিত যে ভেক্টর, যেহেতু একই ক্রম বলা আছে, তাহলে কি করতে হবে, এই এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই ভেক্টরটাকে আমি ধরলাম বি ভেক্টর। তাহলে এই বি ভেক্টরের পাদবিন্দু এর সাথে লাগবে এবং শীর্ষবিন্দুটা কি এই দিকে হবে। তাহলে দেখো তো একই ক্রমে হলো না, দেখো তো ব্যাপারটা, এই যে একই ক্রম, এইটাকেই বলে হলো দুইটা ভেক্টর, দুইটা সন্নিহিত ভেক্টর যদি একই ক্রমে, দেখো দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে এ ভেক্টর এবং এটাকে বি ভেক্টর। তো এ ভেক্টরের মান কি, এ ভেক্টর, বি ভেক্টরের মান কি, বি ভেক্টর। এই যে দেখো মান এবং কি দিক নির্দেশ করলো। এখন দেখো ভেক্টরের অপর বাহুটা কোনটা, তৃতীয় বাহু। তাহলে এই যে তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুটা তাহলে কি করবে বলতো, উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কিভাবে, বিপরীত ক্রমে। তাহলে দেখো তো যদি তুমি এইটাকে এইভাবে এই দিকে লেখো, তীর চিহ্নটা যদি এই দিকে হইতো, মানে এই দিকে, তাহলে একই ক্রমে হয়ে যায় না, দেখো তো এই যে। কিন্তু আমাকে সূত্রে বলা আছে কি, যে না একই ক্রমে না, বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে দেখো তো আমি তখন কি করলাম, এই দিকে তীর চিহ্ন দিলাম, অর্থাৎ দেখো তখন বিপরীত ক্রম হয়ে গেল না। দেখো তো এটা এই দিকে, এটা এই দিকে। তাহলে এই বিপরীত ক্রমে এই যে সি ভেক্টর, এই কি করবে, এই দুই ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে এই সি ভেক্টরটা ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এখন বলতে পারি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস, এটাই হলো আমাদের ত্রিভুজ সূত্র। খুবই ইজি একটা সূত্র। তাহলে এখন আসো, এখন আমরা যদি বলি যে এই ত্রিভুজ সূত্র যেহেতু একটা ভেক্টর ক্ষেত্র, কারণ আমরা কি করতেছি, ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করতেছি। তার মানে এই যে আমরা যে লব্ধিটা পাইলাম, এই লব্ধির অবশ্যই একটা কি থাকবে, যেহেতু একটা ভেক্টর সুনির্দিষ্ট মানও থাকবে, দিকও থাকবে।
তাহলে এখন আমরা বের করব এই সি ভেক্টরটা দিক কোন দিকে। তাহলে এখন দেখো, যদি এর দিকটা বলতে চাই, যে আমরা জানি যে কোন একটা ভেক্টরকে যদি দিক প্রকাশ করা যায় করতে হয়, তাহলে আরেকটা ভেক্টরে হেল্প নিতে হয়। কি রকম? ধরো আমি এই ভেক্টরটাকে কোন দিকে অবস্থিত, কত ডিগ্রি কোণে অবস্থিত, এটা যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আরেকটা কাঠামো হিসাবে আরেকটা ভেক্টরকে চিন্তা করতে হবে, যে আমি এই ভেক্টরে এ ভেক্টর অথবা বি ভেক্টর অথবা সি ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে নিতে হবে, যে যার সাপেক্ষে আমরা বলবো যে সি ভেক্টরটা তার সাথে কত ডিগ্রি কোণে আছে। তার মানে তখন আমরা বুঝলাম যে এত ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে এই লব্ধিটা কত মানে এবং দিকে প্রকাশিত হচ্ছে সেটা বের করার জন্য এখন আমাকে সিটাকে কি করতে হবে? এই ভেক্টরের সাথে একটা কত ডিগ্রি কোণে আছে সেটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এটাই হলো এই যে সি ভেক্টর, অর্থাৎ কোন ত্রিভুজের যে লব্ধি ভেক্টর, ত্রিভুজের যে লব্ধি ভেক্টর সেটা কত ডিগ্রি কোণে অবস্থান করতেছে, এটাই হলো কি ওই লব্ধি ভেক্টরের দিক। আমরা আগের লেকচারেও তোমরা দেখবা কিভাবে ভেক্টরের দিক প্রকাশ করতে হয়, আমি সংজ্ঞাগুলোতে আলোচনা করছিলাম, আরেকবার একটু ডিটেইলস বললাম। এখন আসো আমরা আরেকটা জিনিস জানি, যে কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে গেলে তাহলে কি করতে হয়? দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হইতে হয়। তাহলে ওইটাকে আমরা কি বলতে পারি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। খেয়াল করে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। এই থিটাটা শুধুমাত্র লব্ধির দিক নির্দেশক করার যে থিটা সেইটা, এটা মোটেও দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা না। এখন যদি তুমি বলো তাহলে স্যার এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, তাহলে কি আমি এই দুইটা ভেক্টরকে এই যে মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা বলতে পারবো না, কখনোই না। এই ভুলটা তোমরা সব সময় করো, যে এইখানে কি করে পরীক্ষায় 30 ডিগ্রি দিয়ে দেয়, এইখানে 30 ডিগ্রি দিয়ে দেয়। তোমরা জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, তাহলে 30 30 60, তাহলে এটা অবশ্যই 120 ডিগ্রি। চোখ বন্ধ করে দিয়ে দাও যে এইখানে কি তোমার দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটা চট করে তোমরা বলে দাও, কিন্তু আসলে এটা ভুল অ্যান্সার। কারণ দেখো তো, কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে চাইলে সেই দুটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হইতে হবে, নইলে তাকে তুমি আলফা বলতে পারবা না। তাহলে আমার কি করতে হবে? দেখো তো, এটা কি আলফা? এটা কিন্তু মোটেও আলফা না। কারণ দেখো, এই বি ভেক্টরের পাদবিন্দু এইটা, এ ভেক্টরের শীর্ষবিন্দু এইটা, তাহলে অবশ্যই এটা আলফা না। তাহলে এখন আমাকে কি করতে হবে? তাহলে আমাদেরকে সমান ভেক্টর বা সদৃশ ভেক্টর একটা পাওয়ার দিয়ে দিছে। সেটা কি? যে আমরা তাদেরকে একই মানে এবং দিকে পৃথিবীর যেখানে খুশি সেখানে রিপ্লেস করতে পারি। তো এখন আসো, তাহলে সেই পাওয়ারটা আমরা একটু খাটাই। সেই ক্ষমতাটা স্বরূপ আমরা কি করলাম? এই এ ভেক্টরটাকে রিপ্লেস করে এই পারে নিয়ে আসলাম। দেখো তো, এখন এই বি ভেক্টরের পাদবিন্দু এ ভেক্টরের পাদবিন্দু কিন্তু মিলে গেছে। এখন আমরা এর মধ্যবর্তী যে কোণ, এইটাকে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা বলতে পারি। তাহলে এখন আলফা আমার কত দাঁড়ালো? দেখো তো, এটা 30, এটা 30, তাহলে এটা কত? 120। তাহলে টোটালটা কত আমাদের বলো তো? আমাদের এই টোটালটা হলো 180। তাহলে 180 থেকে যদি এই 120 তুমি বাদ দাও, তাহলে কত থাকে? 60 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমার দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এটাই হলো রাইট অ্যান্সার। এবং আমরা একটু আগেই কি শিখলাম? যে দেখো, যে সি ভেক্টর ইকুয়াল টু, সি ভেক্টরটা কি লব্ধি নির্দেশ করতেছে, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই তো। এখন দেখো, এইটা কখন? যদি দুইটা ভেক্টর একই ক্রমে এবং ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে থাকে, তাহলে ওই তৃতীয় বাহুটা এই দুটার লব্ধি নির্দেশ করবে। কিন্তু ব্যাপারটা যদি এই রকম হয়, যে এইটা এইদিকে, এইটা এইদিকে, এবং এই যে তৃতীয় বাহুটা এটাও কি একই ক্রমে বিদ্যমান, তার মানে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এইটা যদি হয়, তাহলে অবশ্যই কি হবে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি এইটা কি তখন আমার ভেক্টরের ত্রিভুজ সূত্র হলো? না, এটা ভেক্টরের ত্রিভুজ সূত্র তখন এইভাবে আর লেখা যাবে না, তখন সেটা হয়ে যাবে কোন ফরম্যাটে? এই ফরম্যাটে। কারণ দেখো,
আগে এই সূত্রতে আমার দিক ছিল কোন দিকে, এই দিকে, আর এইটাতে গেছে কি দেখো উল্টো দিকে, তার মানে বিপরীত ভেক্টর হয়ে গেছে। দেখো এইটাকে যদি এইভাবে লেখো a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু মাইনাস c ভেক্টর, তার মানে কি দেখো তো এইটাকে কি করছো তুমি উল্টাইয়ে দিছো, দেখো তার মানে সেটা মাইনাস চলে আসছে। তো এই জন্য এই দিকটা একটা ফ্যাক্টর, যে এই দিকটাকে তোমাকে আগে খুব ভালোভাবে ট্রেস করতে শিখতে হবে, তারপরে তোমার ত্রিভুজ সূত্রটা সঠিক হবে। এখন আসো ত্রিভুজ সূত্র যেহেতু একটা ভেক্টর, সেহেতু এই ভেক্টরের ত্রিভুজ ক্ষেত্রে এই লব্ধির অবশ্যই মান আর দিক আছে, সেই মান আর দিক এখন আমরা বের করব। আসলে সেটা কিভাবে বের করা যায়? এখন আসো দেখো মান বের করতে হবে। তাহলে সি ভেক্টরের মান মানে কি বলতো, সি ভেক্টর মডুলাস ইকুয়াল টু কি সি, এটা হলো সি ভেক্টরের মান। তাহলে ত্রিভুজ সূত্র মতে আমরা একটা জিনিস শিখে গেছি অলরেডি, সি ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমাকে বের করতে হবে কি লব্ধির মান, মানে কি সি ভেক্টরের মান। তাহলে একে কি মডুলাস করে দাও মান, ওকে। তাহলে এই সি ভেক্টর মডুলাস সি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাসকে কি আমি এ প্লাস বি লিখতে পারি? সেটা কিন্তু লেখা যায় না। তাহলে এখন আমি কি করি, আমার তো বের করতে হবে মান। যখন আমরা এই রকম ভাবে ব্যর্থ হয়ে যাব, জ্যামিতিতে খেয়াল করে দেখছো, যখনই আমরা ব্যর্থ হয়ে যাই কোনো কিছুতে, তখনই আমরা কি করি পিথাগোরাসের হেল্প নিই, যে জ্যামিতির যে কোনো সমস্যার সমাধান হলেই পিথাগোরাস অ্যাপ্লাই করি আর আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। তো এই কারণে আমরা কি করতে পারি, পিথাগোরাসকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, যে জ্যামিতির সকল সমাধান যে কোনো সমস্যায় যখন যাবা দেখবা পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা সেটা সমাধান করে ফেলি খুব সহজে। তো এখন আসো যখন আমি এখানে বাধার সম্মুখীন হলাম, এটাও তোমার একটা জ্যামিতি, তাহলে আমি কি করবো পিথাগোরাসের হেল্প নিব। এখন আসি দেখো, তাহলে আমি এখন কি করতে পারি, তাহলে এই ভেক্টরটাকে দেখো তো একই মানে এবং দিকে বর্ধিত করতে পারি না, আগেই বলছি। এখন দেখো যদি পিথাগোরাস বানাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই দিকে একটা লম্ব টানতে হবে, কারণ পিথাগোরাস মানে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আসো একটা ও এ বি সি, এটা একটা, তাহলে আমি বলতে পারি আমি যেভাবে আঁকাইলাম এটা কি লম্ব, তার মানে কি ও এ সি একটা সমকোণী ত্রিভুজ এবং এ সি বি এটি একটা সমকোণী ত্রিভুজ। এখন এইটা হচ্ছে হলো কি এ ভেক্টরের সাথে লব্ধি সি এর দিক নির্দেশ করতেছে কে, থিটা। তাহলে এখন বলো তো এই কোণটার মান কি হবে আমার, তাহলে এই কোণটার মান আমার কি হবে, থিটা হবে না, এই কোণটার মান হবে আলফা, অর্থাৎ দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কি রকম দেখো, এটা আমার হলো বি ভেক্টর, তাই তো, তাহলে এটা বি ভেক্টর, এ ভেক্টরটাকে এই বরাবর তুমি বর্ধিত করছো। এখন দেখো এটা যখন আমি এদিকে বর্ধিত করলাম, এটা কিন্তু আমার এ ভেক্টর না, আমি এ ভেক্টরটাকে বর্ধিত করছি, তার মানে এ এর সমান কিন্তু না। সুতরাং এইটাকে কি আমি এখন এ ভেক্টর কিন্তু বলতে পারতেছি না, কারণ এইটুকু এ ভেক্টরের সমান হবে এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং বিসি তাহলে এ ভেক্টর না, আলাদা একটা মান আছে, আমি জাস্ট একে বর্ধিত করছি। তাহলে দেখো তো এই আমরা কি জানি ভেক্টরকে যদি রিপ্লেস করা যায়, তাহলে এই ভেক্টরটাকে তো আমি এখানে রিপ্লেস করতে পারি। দেখো তো আমার তো কি সমান ভেক্টর আমাকে সে পাওয়ার দিয়েই দিছে যে আমি এই ভেক্টরটাকে এখানে রিপ্লেস করতে পারি। এখন আসো তো দেখো তো এই কোণ আর এই কোণ এক কি না, তাহলে এইটাকে এখানে তো রিপ্লেস করি, তাহলে এটা কি হয়ে যায় বি ভেক্টর। দেখো এটা হলো আমার বি ভেক্টর, তাহলে এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে বি ভেক্টর আর এ ভেক্টর, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণটাকে আমরা এখন কি বলতে পারি বলতো, আলফা বলতে পারি না এটা। তাহলে এইটা যদি আলফা হয়, তাহলে এই ভেক্টরটাও কি বলতো আলফা ভেক্টর না, তাহলে এটাও হলো কি আলফা ভেক্টর। এই শর্তে আমরা বলতে পারি যে এটা যেহেতু আলফা, এটাও আলফা। এই ভেক্টরটাকে আমি রিপ্লেস করে দিকে বাড়াই দিছি, তার মানে এটা এ ভেক্টর না কিন্তু, কারণ এ ভেক্টরের সমান হবে এমন কোনো কথা নাই। তো এখন আসো, সুতরাং তাহলে আমরা এই শর্ত মতে এটা বলতেছি এইটা আমার হলো আলফা। এখন আসো এটাকে মিশাই দিলাম, আমি আলফা কোণটা চিনে গেলাম, থিটা কোণটা চিনে গেলাম, বাস। এখন আমি কি করব, সমকোণী ত্রিভুজ যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ হলো লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার। তাহলে দেখো তো অতিভুজ স্কয়ার মানে কি
সি এর মান মানে কি লব্ধির মান পেয়ে যাব। আসো এই ক্ষেত্রে আমার বারগা বাঁধাইলো কে দেখো তো, যদি আমি বড় ত্রিভুজটাকে কল্পনা করি তাহলে এ ও সি, তাহলে এই ত্রিভুজের ও এ স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার প্লাস কি এসি স্কয়ার। এইখানে দেখো তো আমার বিসি এবং এসির মানটা কিন্তু নাই, কিন্তু হ্যাঁ যেহেতু পিথাগোরাসকে আমি হাজির করছি সুতরাং মান আমি বের করতে পারবো, নো টেনশন। আসো তাহলে আমরা এই বিসি এবং এসির মানটা একটু বের করে ফেলি। তাহলে প্রথমেই লিখব ও এ সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই। তাহলে দেখো ও এ সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে এখন দেখো তো ও এ স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার ইকুয়াল প্লাস ও সি স্কয়ার প্লাস হলো এসি স্কয়ার। দেখো তো এখন ও সি স্কয়ার মানে কি, দেখো তো ও সি এর মধ্যে কয়টা পার্ট, দুইটা, ও বি আর বিসি। তাহলে আমরা লিখতে পারি না এখন ও বি প্লাস বিসি স্কয়ার প্লাস হলো এসি স্কয়ার। তাহলে এখন দেখো এটা কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখে ফেলি ও বি স্কয়ার প্লাস 2ob ইন্টু বিসি প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখন দেখো তো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, দেখো বিসি স্কয়ার প্লাস হলো এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার না, তাহলে আমরা এইটুকু ইকুয়াল টু এবি স্কয়ার লিখতে পারি না। তাহলে আসো ওবি স্কয়ার প্লাস 2ob ইন্টু বিসি প্লাস হলো এবি স্কয়ার, বাস। এখন এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমার কাছে কিসের কিসের মান নাই, আমি সেই মানগুলোকে একটু বের করে ফেলি। দেখো আমার কাছে মান নাই, ওবির মান আছে, দেখো বিসির মান নাই, এই যে বিসির মানটা নাই। তাহলে আমরা দেখো তো এই যে ছোট সমকোণী ত্রিভুজটাকে যদি কল্পনা করি তাহলে কি আমরা এইটা আর এইটার মান বের করতে পারি না? ওকে আসো, তাহলে এইটা যদি কি হয়, এইটা কি সমকোণ না 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহু কি হয় আমরা জানি সবসময় অতিভুজ, 100% শিওর। এবং যেটা কোণ হয় কোণের সাথে কি থাকে অতিভুজ আর কি ভূমি, তাহলে এইটা আমি 100% কনফার্ম অতিভুজ, তাহলে সুতরাং এটাও আমি 100% কনফার্ম কি ভূমি। তাহলে বাকি যেটা থাকলো সেটা লম্ব, আমরা আঁকাইছিও তো ওভাবেই। তো এখন আসো লিখে ফেলি ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখবো, তাহলে বিসির মান বের করি। বিসিটা কি অ্যাকচুয়ালি, বিসিটা হচ্ছে হলো ভূমি। তাহলে আমরা ভূমির মান যদি বের করতে চাই আর আমাদের মান জানা আছে কোনটা বি ভেক্টরের মান বি, তার মানে ওটা কি অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ কার সাথে যায় কজ আলফা। তাহলে আমরা দেখো তো এখানে কি করব কজ আলফা, কজ আলফা ইকুয়াল টু আমরা কি করব দেখো তো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত আমার বলো তো বিসি, ভাগ হলো অতিভুজ কোনটা এবি। তাহলে বিসি ইকুয়াল টু কি এখন দাঁড়াচ্ছে দেখো তো বিসি ইকুয়াল টু এবি কজ আলফা। এবির মান আমরা জানি, এবির মান কত বি, তাহলে বিসি ইকুয়াল টু বি কজ আলফা। ওকে, তাহলে এখন আসো আমরা বিসির মানটা পেয়ে গেলাম কত বি কজ আলফা, বাস। এখন আসি আমরা দেখো এসির মান, তাহলে এসিটা কি লম্ব, এখানে আরেকটা কি আছে দেখো তো মান দেওয়া আছে কার অতিভুজের। তাহলে এখন আমরা অতিভুজটাকে, অতিভুজ আর লম্বর সম্পর্ক আমরা কার সাথে পাই বলতো সাইন আলফার সাথে বা সাইন থিটার সাথে। তো এখানে থিটাটা কি আলফা। এখন আসি তাহলে আমরা সেই ক্ষেত্রে তখন কি করব সাইন আলফা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, সরি লম্ব ভাগ অতিভুজ। লম্বটা কি আমাদের বলতো এসি, অতিভুজ কোনটা বলতো এবি। তাহলে আসো এসি, তাহলে এসির মানটাই তো আমার লাগবে, এসি ইকুয়াল টু কি
এ বি সাইন আলফা। এ বির মান কত আমরা অলরেডি জানি, বি, এই যে বি সাইন আলফা। তাহলে আমরা এইদিকে মান পেয়ে গেলাম কি দেখো তো, বি সাইন আলফা। বাস, তাহলে দেখো আমরা এই দুইটা মান পেয়ে গেলাম। এখন এই বিসি এবং এসির মানটা আমরা কি করব, এইখানে বসায় দিব। ও এ মানে কি দেখো তো, ও এ বলতে আমরা কি বুঝলাম এখানে, লব্ধি, লব্ধিটা কি আমাদের সি, তাহলে সি স্কয়ার। এখানে কিন্তু সি ভেক্টর না, আমরা কি নিচ্ছি দেখো তো, পিথাগোরাসে কোনো ভেক্টর নাই, আছে কি মান শুধু। আমরা বের করতেছি কি বলতো, লব্ধির মান। সুতরাং আমাদের ভেক্টর দরকার নেই, আমরা কি করতেছি ওই ভেক্টরের মানটা বের করতেছি। এই মানের জন্য কি করলাম, পিথাগোরাসের কাছে গেলাম। তাহলে এখন দেখো পিথাগোরাস দিয়ে আমি কি করব, মানটা বের করতেছি। দেখো তাহলে ও এ ইকুয়াল টু কি সি স্কয়ার। তাহলে ও বি ইকুয়াল টু কি দেখো তো, এ ভেক্টর, এই ওবিটা কি দেখো তো মান, তার মানে কি এ ভেক্টরের মান, তাহলে কি এ স্কয়ার প্লাস 2 ওবির মান কত এ, বিসির মান কত দেখো তো, বি কজ আলফা। এখন আসো প্লাস এবি, এই যে এবির মান কত বলো তো, বি, তাহলে হলো বি স্কয়ার। এখন দেখো তো লব্ধি স্কয়ার মানে কি সি স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম না। এখন এটাকে যদি শুধু, যেহেতু মান চাইছে শুধু সি লিখবো, তাহলে সি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস 2ab, এ স্কয়ার প্লাস 2ab। ও এখানে এভাবে না লিখে একটু সাজায় লেখো, সরাসরি লেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, তাহলে এখন আসো এইখানে আমরা দেখো লব্ধির মানটা পেয়ে গেলাম। তাহলে লব্ধির মান যখন পাইলাম, তাহলে এখন লব্ধির দিক বের করতে পারি না। এখন দেখো লব্ধি, এখন এই দিক বলতে দেখো ত্রিভুজে এই লব্ধিটা এই যে এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে তোমার অবস্থান করছে। এখন আসো আমরা কি করব, এখন এই যে লব্ধি, এই লব্ধির দিক নির্ণয় করব। দিক নির্ণয় করতে গেলে কি কাউরে না কাউরে কি করতে হবে, কারো সাপেক্ষে নিতে হবে। হুট করে তো আমি এটা দিক বলতে পারি না, তাহলে অবশ্যই এটা দিক বলতে গেলে আমাকে কি করতে হবে, কারো না কারোর সাথে নিতে হবে। তাহলে এখানে আমরা কার সাথে নিব, এ ভেক্টরের সাথে। তাহলে এখন আসো, তাহলে এই এ ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে, এখন আমরা সেটা বের করব। এখন সেটা বের করার জন্য আসলে কি করতে হবে, তাহলে আমার থিটার মান বের করতে হবে। আসলে যখন আমরা থিটার মান বা কোনো কিছু দিক বের করতে চাই, দেখবা ম্যাথেও বা ফিজিক্সে যেখানেই যাও না কেন, দেখবা ট্যান থিটাকে নিয়ে হাজির করা হয়। ট্যান থিটা দিয়ে আসলে কি করা হয়, দিক নির্ণয় করা যায় খুব ইজিলি। দেখো আমরা এখানেও সেটাই করব। তাহলে দিক নির্ণয়ের ক্ষেত্রে আবার আমরা কি করব, ও এ সি সমকোণী ত্রিভুজের কাছে ফিরে যাব। গেলাম, এখন দেখো এই যে পুরো ত্রিভুজ, যেহেতু আমার কি লব্ধির দিক লাগবে, যার কারণে আমি কি করতেছি, পুরো ত্রিভুজটাকে নিয়েই হাজির করছি। তাহলে এখন আসো, তাহলে এইখানে আমরা সরাসরি এখন লিখতে পারি না, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ কি ভূমি লেখা যায়। তাহলে দেখো তো লম্ব কত আমার এসি, লম্ব আমার হলো এসি, এই ভূমি কত দেখো তো ওসি, ভূমিটা হলো ওসি। তাহলে এই যে এসি, ওসি কে ভাঙলে আবার আমরা কি পাই বলতো, ওবি প্লাস বিসি, কারণ এইটা কি দুই পার্টে বিভক্ত। তাহলে এসির মান কত আমরা দেখো তো জানি না, এসির মান এখন জানি কত, বি সাইন আলফা, বি সাইন আলফা ভাগ ওবির মান কত, ওবি হলো এ প্লাস বিসির মান কত দেখো তো, বি কজ আলফা, বি কজ আলফা। এটা এখন এখানে আমরা দেখো থিটার মান যদি বের করতে চাই, থিটা ইকুয়াল টু tan ইনভার্স বি সাইন আলফা ভাগ এ প্লাস বি কজ আলফা। এই যে আমার থিটা মানে লব্ধির যে দিক, আমি দিকটা পেয়ে গেলাম। এটাই হলো লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখন আসো এইখানে আমাদের যে সমস্যাটা হয় যে এ একা নিচে যাবে নাকি বি একা নিচে যাবে, এইটাই হলো আমাদের সমস্যা হয়। অঙ্কে গিয়ে আমরা ভুল করি সব সময়, যে একজন বলবে যে না এ হবে না বি হবে, তুমি আবার ভুল করে কাটবা, আবার আরেকজন বলবে যে না বি না এই হবে, আবার কাটবা। তো এইভাবে তোমাদের এই ভুলটা হয়। দেখো আজকের পর তোমাদের এই ভুল আর কখনো হবে না। একটু টেকনিক একটু শিখে নাও। সেইটা হলো যার সাথে তুমি কি নিবা, লব্ধির দিক নিবা, মানে যার সাথে কোণ সে যাবে একা নিচে, তার মানে যার সাথে থিটা সে যাবে একা নিচে। তাহলে দেখো যার সাথে থিটা, এটা তুমি কার সাথে থিটা নিছো বলো তো, এ ভেক্টরের সাথে না, তাহলে এ ভেক্টরটা যাবে নিচে একা। তাহলে বাকি থাকলো কে, বি, বাকি থাকলো কি এখন আমার বি। এখন আসো ট্যান থিটা মানে কি বলতো, সাইন ভাগ কস, তাহলে উপরে যাবে কি
সাইন নিচে আসবে কি কস, তাহলে বাদ ছিল কে বি, তাহলে বি সাইন আলফা বি কস আলফা। এই কনসেপ্টটা যদি তুমি মনে রাখো, আশা করি আর কখনো তোমার এই সূত্র নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো এটাই হলো কোন ত্রিভুজের লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র। অ্যাকচুয়ালি দেখো এইটা, এই ত্রিভুজের লব্ধি যেটা বের করলাম, এই লব্ধিটা শুধু ত্রিভুজের না, সামান্তরিকেরও লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে আসো সেইটা একটু দেখি কিভাবে। দেখো তো, আমরা যদি এই বাহুটাকে এইখানে কনভার্ট করি, মানে রিপ্লেস করি, এবং এই বাহুটাকে এইখানে রিপ্লেস করি, আমরা তো এটা করতে পারি, ভেক্টর আমাকে এই পাওয়ার দিয়েই দিছে, তাহলে এটার দিক কোন দিকে? এইদিকে। এইটার দিক কোন দিকে? এইদিকে। এখন দেখো তো, এইটা বাদে যদি তুমি চিন্তা করো, তাহলে এটা কি হলো? একটা সামান্তরিক হলো না? আমি এটা বাদে দিয়ে দিলাম, দেখো তাহলে কি দেখো তো একটা সামান্তরিক হলো না? কিন্তু এই সামান্তরিকেরও এই লব্ধির মান যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে দেখো তো, আবার ওই একই অবস্থা, যে এইভাবে আসলে কি মান বের করা সম্ভব না। তখন আমরা আবার কি করব? পিথাগোরাসের কাছে ফিরে যাব। তখন আবার আমরা এটাকে বর্ধিত করব, বর্ধিত করে আবার এই দিকে একটা লম্ব টেনে সমকোণ বানাই নিব। এখন দেখো তো, আমরা ত্রিভুজের যে লব্ধিটা বের করছিলাম, সামান্তরিকের দুইটা ত্রিভুজ না, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। দেখো দুইটা ত্রিভুজেরই কিন্তু কি অতিভুজ কোনটা? একটাই। তার মানে কি অতিভুজটা যেহেতু ত্রিভুজের যে মানটা বের করছে, সামান্তরিকের মানটাও সেটাই। এখন আসো সামান্তরিকের সূত্রটা তাহলে একটু বলি কিরকম। যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বিপরীতমুখী ভাবে দুইটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের তাহলে ওই ভেক্টর দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটাই হবে কি উক্ত সামান্তরিকের লব্ধি। তাহলে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি বিপরীত মুখী ভাবে বলা যাবে না, অনেকে বলে কি যে বিপরীত মুখী ভাবে যদি দুটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। দেখো তো বিপরীত মুখী ভাবে হলে কি হবে? এই দিকে চলে যাবে না? দেখো তো তাহলে কি আর সামান্তরিক হবে? বলতে হবে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ভিন্নমুখী ভাবে, দেখো এইদিকে এক মুখ, এইদিকে এক মুখ, দুটা দুই দিকে গেছে, তাহলে কি ভিন্নমুখী? তাহলে ভিন্নমুখী ভাবে যদি দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে উক্ত ভেক্টর দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে, এই যে এটা কি দেখো তো দুইটা ভেক্টরের ছেদ বিন্দু এইটা না, এই ছেদ বিন্দু দিয়ে যে কর্ণ যাবে সেই কর্ণটাই ওই সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কিন্তু দেখো সামান্তরিকের কর্ণ কটা? দুইটা। এই যে এই কর্ণটাও তো লব্ধি হওয়ার কথা ছিল, কিন্তু সামান্তরিকের সূত্র অনুসারে এই কর্ণটা লব্ধি না। লব্ধি কোনটা? সন্নিহিত দুইটা ভেক্টর যে বিন্দুতে ছেদ করবে, ওই ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা হবে, ওই কর্ণটাই হবে কি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ক্লিয়ার? এখন তার মানে কি আমাকে এইটারই কি করতে হবে? মান এবং দিক বের করতে হবে। তাহলে এখন দেখো অলরেডি আমরা ত্রিভুজ সূত্রের মান বের করে ফেলছি। সেম ভাবেই এই সামান্তরিকের ক্ষেত্রেও এই ওইভাবেই কি হবে? মান বের হবে। এখন আসলে তাহলে দিক, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রে এইখানে একটা মাত্র ভেক্টর ছিল যার সাথে আমরা দিক করতে পারছিলাম। এইখানে দেখো তো আরেকটা ভেক্টর আসে হাজির হয়েছে না, বি ভেক্টর। তার মানে কি আমি এর সাথেও কোণ নিতে পারি। তাহলে এর সাথেও আমি কোণ নিয়ে বি ভেক্টরের সাথে লব্ধির দিক এত সেটা বলতে পারি না? কারণ যেহেতু আমার দুটা ভেক্টর। এখন দেখো আমরা আগেরটা কি শিখছি? এ ভেক্টরের সাথে লব্ধির দিক। এখন আমি যদি বলি যে না আমি বি ভেক্টরের সাথে লব্ধির দিক বের করব, তাহলে তখন আমি কি করব? দেখো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার। সেইটা হলো tan, এইটা কি তাহলে বলে থিটা প্রাইম বলি, কারণ আগেরটা আমরা কি বলছিলাম? থিটা। তাহলে যার সাথে থিটা সে যাবে একা নিচে। তাহলে এইবার থিটা কার সাথে? বি ভেক্টরের সাথে। তাহলে এখানে আমরা বি ভেক্টর নিব না, কারণ এখানে আমরা সবগুলো কি করছি? মান। পিথাগোরাস মানে কি? মান নিয়ে আলোচনা করছি। তাহলে এখন আসো, তাহলে বি যার সাথে থিটা সে যাবে একা নিচে, বি একা নিচে চলে গেল, প্লাস tan মানে কি? সাইন ভাগ কস। তাহলে বাকি থাকলো কি? এ ভেক্টর। তাহলে এ সাইন আলফা বি কস আলফা। এখন দেখো সামান্তরিকের ক্ষেত্রে যদি বলো স্যার দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা,
তাহলে দেখো তো ইজিলি বলতে পারেন, আমরা বলছি কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই হবে যদি দুইটা ভেক্টরের পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু এক জায়গায় থাকে। তাহলে দেখো তো এই দুটারই পাদবিন্দু এক জায়গায় না, তাহলে এইটা আমার কি লব্ধি, এই যে এইটা হলো আমার সবুজ কালারটা হলো লব্ধি। দেখো দুইটা ভেক্টর কি করছে, একই জায়গাতে ক্রিয়া করছে। এই মধ্যবর্তী কোণটাই আমার কি তাহলে আলফা, ক্লিয়ার। আর এ ভেক্টরের সাথে লব্ধির যে কোণ এটা হলো থিটা। তাহলে দেখো তো ত্রিভুজ সূত্রটাই সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই হলো না। এখন আসি আমরা ত্রিভুজ সূত্রে গেল, সমান্তরিক সূত্রে গেল, এখন আসবো আমরা বহুভুজ সূত্রে। তাহলে এখন দেখো একটু বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করি। দেখো বহুভুজ সূত্রেও কিভাবে ত্রিভুজ সূত্রটা কাজ করছে। এখন আসো বহুভুজ। বহুভুজ মানে কি, অনেকগুলো বাহুর সমন্বয়ে গঠিত, তার মানে মিনিমাম কয়টা হইতে হবে, দুইয়ের অধিক হইতে হবে। বহু মানে কি দুইয়ের অধিক, এক বা একাধিক এই শব্দ কখনো উচ্চারণ করা যাবে না, বলতে হবে দুইয়ের অধিক। তার মানে যখন দুইয়ের অধিক ভেক্টরের সমন্বয়ে একটা বহুভুজ তৈরি করা যায়, তাহলে ওই বহুভুজের সংজ্ঞাটা আমরা সূত্রটা তাহলে কিভাবে মানে রিপ্রেজেন্ট করব। দেখো তাহলে দেখো এই দিকে এটা একটা ভেক্টর এ ভেক্টর, এইটা একটা ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো দুইটা ভেক্টর যদি নিতা, দুইটা ভেক্টরের লব্ধি কি হয়ে যেত, একটা ত্রিভুজ সূত্র কিন্তু অ্যাপ্লাই করে ফেলতো, কিন্তু তাহলে মিনিমাম কয়টা হবে, দুইয়ের অধিক। এখন দেখো এটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারতেছে না, তখন এটা হয়ে যাবে কি বহুভুজ সূত্র। তাহলে এ বি সি ডি, তাহলে এই বহুভুজ সূত্রটা তাহলে আমরা কিভাবে বলতে পারি। দেখো যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সহিত প্রথম ভেক্টরের পাদবিন্দু একই ক্রমে থাকে, তাহলে ওই বহুভুজের শেষোক্ত বাহুটি, তার মানে শেষ যে বাহুটি, এখন কি একটা বহুভুজ হলো, শেষোক্ত বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে দেখো তো এইগুলা কি, এই যে চলে আসছে একই ক্রম। দেখো তো এই যে লব্ধি আর ভেক্টর, এ কি করছে, এই দিক দিয়ে নির্দেশ করলাম, বিপরীত ক্রমে এই ভেক্টরগুলোর মান ও দিক নির্দেশ করবে। এখন আসি যে এই বহুভুজ সূত্র কিভাবে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হয় বহুভুজ সূত্রে। এখন আসো দেখো এইটা যদি একই ক্রমে এ ও বি দুটা ভেক্টর নির্দেশ করে, তাহলে দেখো তো এই দুই ভেক্টরের লব্ধি কি, এইটা না বলতো ত্রিভুজ সূত্র মতে, কারণ এটা একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে লব্ধিটা কিভাবে হবে, বিপরীত ক্রমে এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এখন আসো এই লব্ধি কি হয়ে গেল, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো এই দুটার কি যোগফল, অলরেডি আমরা শিখছিলাম সি ইকুয়াল টু কি শিখছিলাম, এ প্লাস বি, দুই ভেক্টরের যোগফল। দেখো সেম কাহিনী। এখন আসো যখন ভেক্টরগুলার লব্ধি আমরা কোন একটা ভেক্টরের মধ্যে পেয়ে যাই, তখন ওই ভেক্টরগুলো আর আমার প্রয়োজন হয় না, কারণ অলরেডি কি তার মানগুলো আমরা একটা ভেক্টরে নিয়ে ফেলছি। তাহলে এই দুই ভেক্টরকে আমি এখন মুছে দিতে পারি, এই দুই ভেক্টরকে আর আমার প্রয়োজন নেই। এখন দেখো এই দেখো তো ভেক্টরের দিক কোন দিকে, এই দিকে। এখন দেখো তো এটা আবার কোন দিকে গেছে, দেখো তো সিটা এই দিকে। তাহলে দেখো তো একই ক্রমে হয়ে গেল না। তাহলে ত্রিভুজের যে এই যে তৃতীয় বাহুটা কি হবে, বিপরীত ক্রমে এই দুই ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। তাহলে এই দুই ভেক্টরের লব্ধিটা কি, এই ভেক্টরটা কি এ প্লাস বি, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি। আবার কি করো, মুছে দাও। তাহলে এই দুই ভেক্টরকে আর দরকার নাই, অলরেডি আমরা কি লব্ধি বের করে নিয়েছি। এই যে আমরা লব্ধি এইখানে, দেখো তো এই ত্রিভুজ সূত্র হয়ে গেছে না একই ক্রমে। এই দুটো যদি একই ক্রমে হয়, তাহলে দেখো তো এই লব্ধিটা কি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর গুলার লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে না। তাহলে এখানে আর ইকুয়াল টু কি হয়ে যাবে, তখন দেখো তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে বহুভুজের ক্ষেত্রে সবগুলো ভেক্টরের যোগফলটাই শেষ ভেক্টরটা কি করে, বিপরীত ক্রমে নির্দেশ করে। এটাই হলো বহুভুজ সূত্র। তাহলে দেখো বহুভুজ সূত্রও কি হলো, ত্রিভুজ সূত্রটারই অ্যাপ্লাই করছে। তার মানে ত্রিভুজ সূত্রটা কতটা ইম্পর্টেন্ট।
এবং এই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র দিয়েই তোমার এই সামান্তরিক রিলেটেড হিউজ পরিমাণের ম্যাথ আছে, যে ম্যাথগুলো আসলে ভিডিও লেকচারে সবগুলো করানো সম্ভব নয়। আমি আমার ক্লাসে A to Z তোমাদেরকে এই সামান্তরিক ত্রিভুজ সূত্র নিয়ে ভার্সিটি এবং তোমার ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল যতগুলো অ্যাডমিশন তোমাদের হয়, যে টাইপের প্রশ্ন হয় A to Z ম্যাথ আমি তোমাদের করাই থাকি, এবং সৃজনশীল তো থাকবেই। তো ইনশাল্লাহ আমার আগামী ক্লাসে তোমরা অ্যাটেন্ড করবা। থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।